আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আহমেদ। প্রিয় দর্শক, দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করবেন। আর বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর যদি কোনটা আপনারা প্রশ্ন করেন, বলতে হবে ছাত্রীদের মনে আগুন জ্বালিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ফ্যাসিস্ট গ্রুপের কিছু ছাত্রী সংগঠন ছিল। তাদেরকে কখনো জামাত বা কখনো বিএনপিতে পুশিং করে তারা চেয়েছিল এই শক্তির মধ্যে একটা ফাটল ধরাতে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যখন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো তারেক রহমানের সাথে শোক জানাতে দেখা করছিলেন, এর মধ্যে সবচেয়ে আলোচনার যে বিষয়টি আসছে সেটি হলো ছাত্র শিবির এবং জামায়াত, তারা তারেক রহমানের সাথে দেখা করেছেন, শোক জানিয়েছেন, শোক বইতে স্বাক্ষর করেছে। সঙ্গে সঙ্গে ছাত্রীদের ভেতরে আগুন ধরে গেছে, সাহেবদের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে। কারণ এই আগুন নেভাবেন কি করে আসলে? তারেক রহমান এবং শিবিরের মধ্যে আসলে কি কথা হয়েছিল পর্দার আড়ালে? জানতে চান তো? জানাবো। শিবির তারেক রহমানকে কি বলেছে সেটাও তো জানতে চান আপনারা, সেটাও জানাবো। তার আগে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসি। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নির্বাচনের যারা মনোনয়ন দিয়েছেন, সেখানে একটি সংগঠনের মনোনয়ন অনেক জায়গা থেকে বাতিল হচ্ছে বিভিন্ন অভিযোগ তুলে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অনেক ঋণ খেলাপির অভিযোগ আছে, অনেক রকম অভিযোগ আছে, তাদের মনোনয়ন বহাল আছে। তো এই পরিপ্রেক্ষিতে দেখলাম হাসনাত আব্দুল্লাহ, তিনি স্পষ্ট বক্তব্যে বলেছেন যে বিএনপিকে সুবিধা দিচ্ছে বর্তমান সরকার বা নির্বাচন কমিশন, এবং অন্য রাজনৈতিক দলগুলোর উপর বা তাদের সাথে অবিচার করছে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা। এবং হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলেছেন যে এই পরিস্থিতিতে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব কি করে, যেখানে রিটার্নিং অফিসার একটি দলের মনোনয়ন অনেক জায়গা থেকে বাতিল করছেন। কক্সবাজার টু, অর্থাৎ কক্সবাজারের 2 নম্বর আসনের হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়ন বাতিল হয়েছে। যশোরের একজন ডক্টরের জামানত কি বলে মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে সর্বাধিক অভিযোগ আছে, ঋণ খেলাপি থেকে শুরু করে গোপন ব্যক্তিগত তথ্য গোপন সহ নানান রকম, তারা পুনর্বহালে আছে কেন? এটা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে সরকার এবং তার সিস্টেম, মানে তার যেটাকে বলে নির্বাচন কমিশন বা সারা দেশে যে আমলারা বসে আছেন, সেই সরকারি আমলারা। অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত দিবেন, হাসনাত আব্দুল্লাহ ঠিক বলছেন নাকি ভুল বলেছেন। এবার আসছি 2 নম্বর যে বিষয়টিতে, সেটি হলো খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ শুধু নয়, পুরো পৃথিবী যে দৃশ্যটি দেখেছে সেটি ছিল বাংলাদেশের রেকর্ড পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছিল কেবল খালেদা জিয়াকে এক নজর শ্রদ্ধা জানাতে, তার জানাজায় অংশ নিতে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা, সকল রেকর্ড ভেঙেছে। এরপর পরই আমি কয়েকটা সূত্রে জেনেছি দিল্লিতে অনেক টেনশন তৈরি হয়েছিল যে যাকে এতটা বছর ধরে মিথ্যা রাজনৈতিক ইস্যু তৈরি করে আগুন জ্বালাও, আগুন কি মানুষ মারো পড়ো, কিংবা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি করে সাজা দেওয়া, এই যে বিভিন্ন জিনিস, তারেক রহমানকে প্রথম আলো ডেইলি স্টারকে দিয়ে খাম্বা বা দুর্নীতির বরপুত্র বানানোর যে খেলাগুলো, সব ব্যর্থ হয়ে গেছে এক জায়গায়। মানুষ জিয়া পরিবারকে ভালোবাসে, মানুষ জিয়া পরিবারের সাথে আছে, এটা ক্লিয়ার করে দিয়েছে এক জানা যায়। তার মানে 15-16 বছরে শেখ হাসিনা বা দিল্লির প্রেসক্রিপশনে হাজার হাজার কোটি টাকার যে মিডিয়া খেলা বা মিডিয়ার যে সন্ত্রাস, এটাকে ব্যর্থ করে দিয়েছে একটি জানাজা, সেটা হলো বেগম খালেদা জিয়ার জানাজা। তার মানে জিয়া পরিবার বা খালেদা জিয়ার সাথে দেশের মানুষ আছে। তৃতীয় যে বিষয়টি, তারেক রহমান কল্পনা করেননি যে তার মায়ের মৃত্যুর পর এত মানুষ একসাথে জানাজায় আসবে। প্রশ্ন হলো তারেক রহমান এই জানাজা থেকে কয়েকটা বার্তা পেয়েছেন। এক, তিনি বুঝতে পেরেছেন আগামীর রাজনীতি কোন টাইপের হওয়া উচিত, তার মায়ের স্টাইলে
নাকি ভিন্ন কোনো আদলে? 2, তিনি বুঝতে পেরেছেন তার মা পুরো দেশের রাজনৈতিক দলগুলোকে যে একটা ফ্রেমে রেখে তিনি যে একটা অভিভাবকের আসনে ছিলেন, এটার বাস্তব রূপ। 3 নাম্বার, বেগম জিয়া সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান পাওয়া একজন নেত্রী ছিলেন। তারেক রহমান এই জানাজা থেকে যে বার্তাগুলো পেয়েছেন, এটাও আগামী দিনে বিএনপির জন্য খুব পজিটিভ সাইন। কিরকম? যারা তারেক রহমানকে একটু অন্য পন্থায় নিতে চেয়েছিলেন, বিএনপির মধ্যে যারা আছেন, তারা ব্যর্থ হয়েছেন। তারেক রহমান বুঝতে পেরেছেন তার মা সঠিক পথেই ছিলেন এবং তার রাজনৈতিক স্টাইলটাই বা তার রাজনৈতিক, যেটাকে আমরা বলবো কি যে আইডিওলজি, এটাই রাইট ছিল। যখন তারেক রহমানের সাথে দেখা করতে গেল ছাত্র শিবির, জামায়াত ইসলাম সহ বর্তমান বিরোধী জোটের যারা, মানে বিরোধী মতের যারা, বাংলাদেশের ছাত্রী গ্রুপের মধ্যে আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে। তারা বলল বিএনপির জাত গেল, বিএনপির জাত গেল। কিন্তু তারেক রহমান অসম্ভব ভাবে একটা ভালো ব্যাটিং করলেন। কি করলেন? তিনি শিবিরের ছেলেদেরকে কাছে ডেকে নিলেন, তাদেরকে আপন করলেন এবং তাদেরকে বললেন প্রথমে যে তোমরা তোমাদের বক্তব্যটা আগে তুলে ধরো, আমি আমার বক্তব্যটা তোমাদের দেব। ছাত্র শিবির বক্তব্য দিল, পাশাপাশি ডাকসুর যে ভিপি সাদিক কায়েম, তিনিও তার বক্তব্যটি দিলেন যে আমরা ফ্যাসিজম বিরোধী যে গ্রুপটা আছে, যারা নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখছি, আমাদের টার্গেট হলো আমরা বিভাজিত জাতি চাই না। আমরা চাই আমরা যারা সবাই মিলে এই ফ্যাসিজমকে, ফ্যাসিস্টদেরকে দূর করেছি, স্বৈরাচারকে দূর করেছি, আমরা যেন এক থাকি, এক প্ল্যাটফর্মে থাকি। তাতে করে একটা নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা আসলে বাংলাদেশপন্থী। আমি সাদিককে এটা তারেক রহমানকে বোঝালেন যে আমরা বাংলাদেশপন্থী, আমরা এপার ওপার পন্থী না, একদম ঠিক বাংলাদেশপন্থী। সাদিক কায়েমের এই বক্তব্যটি ভালো লেগেছে তারেক রহমানের, কারণ জিয়া পরিবার পুরোপুরি বাংলাদেশপন্থী, আর তারেক রহমান সেই বাংলাদেশ পন্থাকেই অ্যাকসেপ্ট করেছেন সাদিক কায়েমের কাছ থেকে। তিনি সাদিক কায়েমকে বললেন আমরাও তাই চাই। ছাত্র শিবিরের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা চাই সেটা হলো যে নতুন প্রজন্ম শিবিরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগুলোতে দিয়েছে, যে নতুন প্রজন্ম শিবিরকে ভালোবাসে, শিবির তাদের আশা পূরণ করবে। কে বলছে? তারেক রহমান। দ্বিতীয়ত বললেন তারেক রহমান যে যারা ফ্যাসিস্ট বিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরিতে, মানে একটি প্ল্যাটফর্মে ছিল বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল সহ যারা, এনসিপি সবাই মিলে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা, তারা যেন এক থাকে। সাদিক কায়েম এবং তারেক রহমানের পুরো বক্তব্যটার জায়গাটা এখানে এখানে যে আমরা যেন এক থাকি, আমাদেরকে ফাটল ধরানোর জন্য বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমাদের নিয়ে খেলা চলবে। কে বলছেন? তারেক রহমান। তাহলে আমাদেরকে এক থাকতে হবে এবং বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো। তারেক রহমান বললেন যে আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে, আমরা একে অপরকে রাজনৈতিক বিরোধী বানাবো, আমরা একে অপরের আদর্শিক লড়াইটা চালাবো, আমরা আমাদের নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করব, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো। কে বলছেন? তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, যাকে নিয়ে আমাদের ছাত্রীরা, আমাদের সেকুলাররা, বামরা এতদিন খেলছিল তারেক রহমানকে একটু ইন্ডিয়া ঘেঁষা বানাবে, একটু বাম ঘেঁষা বানাবে, ইসলাম বিরোধী বানাবে, ইসলাম ন্যারেটিভে তারেক রহমানকে একটা কি বলবো চাপে রেখে তারা তারেক রহমানকে ব্যবহার করবে, যে কারণে হাজার কোটি টাকা দিয়ে বামগুলোকে একটা সুন্দরভাবে গুছিয়ে তারেক রহমানের আশেপাশে জাল তৈরি করে বসিয়ে দিয়েছিল। সেই ব্যক্তিদের মাধ্যমে তারেক রহমানকে তারা একটা সেকুলার বানাবে বা ইসলাম বিরোধী বা জামাত বিরোধী। জামাত তো আর ইসলাম নয়, ইসলাম একটা ভিন্ন জিনিস, জামাত ইসলামের একটা পার্ট। আবার বলছে জামাত চরমনাই একটা ইসলামের পার্ট, কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম যেটাকে আমরা বুঝি সেটা ইসলাম, সেটা কোনো রাজনৈতিক দল না, ইসলাম। তো যখন শিবিরের সাথে তারেক রহমান এই কথাগুলো বললেন এবং সোশ্যাল মিডিয়া আপনারা ভালো করে নজর রাখেন, ছাত্রীদের মধ্যে আগুন চলে গেছে। তারা তারেক রহমানকে নিয়ে এখন জাত গেল, বিএনপির জাত গেল, এই শুরুটা করেছে। আমার প্রশ্ন হলো শাহেদ আলমরা তারা কবে থেকে বিএনপি করে? দ্বিতীয় প্রশ্ন, যারা বিএনপির বুদ্ধিজীবী সেজে গেছেন তারা আসলে কবে বিএনপি ছিলেন?
হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পর অনেকে বিএনপি সেজে গেছেন, এদেরকে ওপার থেকে বিএনপি সাজিয়ে এই বিএনপির মধ্যে ঢোকানো হয়েছে। এরা আগে কখনো বিএনপি ছিল না। বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এই ব্যক্তিগুলো 5 তারিখের পর বিএনপি সেজে গেছে। আর বিএনপির কিছু কি বলবো অর্ধপাগল এদেরকে নিজেদের অ্যাসেট মনে করতে শুরু করছে, আর এরা বিএনপিকে জ্ঞান দেওয়া শুরু করেছে। জিয়া পরিবারের চেয়ে বড় বিএনপি কে হবে? তারেক রহমানের চেয়েও যদি কেউ বড় বিএনপি সাজতে চায়, বুঝবেন তার মধ্যে কিছু একটা আছে, ঘাপলা আছে, বুঝতে পারছেন? বেগম জিয়ার চেয়ে বড় বিএনপি যদি আপনি সাজেন, তারেক রহমানের চেয়ে বড় বিএনপি যদি আপনি সাজেন, তাহলে বুঝবো আপনার মধ্যে ঘাপলা আছে, বুঝতে পারছেন? তো পুরো বিষয়টা হলো যে তারেক রহমান বোঝেন না কার সাথে কথা বলতে হবে, তারেক রহমান বোঝেন না কার সাথে বৈঠক করতে হবে, তারেক রহমান বোঝেন না কাদেরকে বুকে টানতে হবে। অবশ্যই বোঝেন। তো তারেক রহমান যদি বুঝেই থাকেন, তারেক রহমান যে কাজটা করবে সেটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এবং সমর্থন দিতে হবে। যদি আপনি না পারেন, মানে রাজনৈতিক খেলায়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ঘাপলা আছে। এখন যারা এতদিন বিএনপি জামাতের সাথে দূরত্ব সৃষ্টির খেলাটা খেলছে, তারা দেখলেন বেগম জিয়ার মৃত্যুর পর তাদের সেই খেলাটা ভেঙে চুরমার হয়ে গেছে। বেগম জিয়া একটা কথা বলতেন যে 20 দলীয় জোট, যেটা 4 দলীয় জোট থেকে শুরু হয়ে 20 দলীয় জোট পর্যন্ত গেছে, বেগম জিয়া জেলে যাওয়ার আগ পর্যন্ত এই জোটটা অটুট ছিল। এটাকে দিল্লি না ভাঙতে পারছেন, না ভাঙতে পারছে, না হাসিনা ভাঙতে পেরেছে। এত কিছুর পর ভাঙতে পারেনি। জামাতের 5-6 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েও পারেনি এই জোট ভাঙতে। বেগম জিয়া জেলে চলে যাবার পর এটাকে ভাঙতে না পারলেও দুর্বল করে ফেলেছিল শত্রুরা। যেহেতু তারেক রহমান দেশে ছিলেন না, তিনি কার্যত কিচ্ছু করতে পারেননি, কারণ তার যারা বাংলাদেশ টিম ছিল বিএনপি, তারা বেগম জিয়া জেলে যাবার পর তারা তাদের কাজটি বাস্তবায়ন করেছে, অর্থাৎ বিএনপিকে জামাত থেকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু তারেক রহমান কৌশলে বাংলাদেশ প্রশ্নে সবগুলো দলকে যখন এক টেবিলে বসাতে গেছেন, তখনই ওপারে আগুন জ্বলে গেছে। এটা আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার? এখন প্রশ্নটা হলো, অন্য গোষ্ঠী যারা আছে, যারা এখন বিএনপির সমালোচনা করছেন, এটা বলছেন সেটা বলছেন, তাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা বিএনপিকে সেকুলার বানাতে চান অথবা জামাতকে পূর্ণাঙ্গ ইসলামিক ক্যাটাগরিতে ফেলে জিহাদি বানাতে চান, তাদের উদ্দেশ্য ভালো না। বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি বিএনপি। বিএনপি কেন মানুষ ভালোবাসে জানেন? বিএনপি ন্যাশনালিস্ট, ইসলামিস্ট। যারা বিএনপিকে শুধু ন্যাশনালিস্ট মনে করেন, নট ইসলামিস্ট কাতারে ফেলবেন, তারা বিএনপির না, তারা বাম, রাম, সেকুলার আর আওয়ামী, কি বলবো, লিসপেন্সার। বিএনপিকে মানুষ ভালোবাসছে তার প্রধান দুটো কারণ, জাতীয়তাবাদ এবং ইসলাম। এই দুটোর কারণেই বাংলাদেশে বিএনপি এত জনপ্রিয়, জিয়াউর রহমান এত জনপ্রিয়, বেগম খালেদা জিয়া এত জনপ্রিয়, তারেক রহমান এত জনপ্রিয়। তারপরে বিষয়টি দেখেন, তারেক রহমান তার মায়ের জানাজা যে বক্তব্যটি দিলেন, তিনি কাউকে কটাক্ষ করলেন না। সাম্প্রতিক সময়, শুধু সাম্প্রতিক না, তারেক রহমান লন্ডন থেকে যতগুলো বক্তব্য দিলেন, ভালো করে খেয়াল করবেন, তিনি বিভাজনের বিপক্ষে। বারবারই বাংলাদেশ গড়ার প্রশ্নে তিনি ঐক্যবদ্ধ জাতিকে চেয়েছেন, সবাইকে তিনি একটি প্ল্যাটফর্মে চেয়েছেন। যদিও বিএনপি নেতারা বলেছে আগামীতে সরকার গঠন বিএনপি করলে তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জামাতকে রাখবে না। এটি বিএনপি নেতারা বলেছেন, আমি এটি তারেক রহমানের মুখ থেকে শুনিনি। তারা বলছেন যদি বিএনপি নির্বাচিত হয় তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জামাত প্রশ্নে জামাত তারা হয়তো রাখবে না, এমন একটি ইঙ্গিত বিএনপি দিয়েছে। আবার একই প্রশ্ন যখন ডক্টর শফিকুর রহমানকে করা হলো, তিনি বললেন যে আগামীতে নির্বাচনে যদি জামাত জেতে, সেক্ষেত্রে তারা জাতীয় সরকার গঠন করবে। অর্থাৎ তাকে আবার পাল্টা প্রশ্ন করা হলো, জাতীয় সরকারে বিএনপি কে রাখবেন? তিনি বলেছেন যে অবশ্যই বিএনপি সবচেয়ে বড় একটি দল, তাদেরকে নিয়েই দেশ করতে হবে যদি জামাত ক্ষমতা আসে। তার মানে আমরা এটুকু বুঝলাম যে জামাত ক্ষমতা আসলে বিএনপিকে জাতীয় সরকারে রাখবে। বিএনপির কিছু নেতারা যদিও জামাতকে রাখতে চাচ্ছেন না, আমি বিশ্বাস করি তারেক রহমান জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কারণ তার মায়ের হাত দিয়ে এই জোট গঠন হয়েছে এবং এই জোটটি দীর্ঘ চড়াই উত্তরানোর পর হাজার হাজার জীবনের বিনিময়ে জোট ভাঙেনি। কৌশলগত কারণে হয়তো তারেক রহমান জামাত প্রশ্নে অনেক সময় নীরব থাকে, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি তারেক রহমান
এমন একটি বলয় তৈরি করতে চাইছেন যে বলয়টি বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবে, বাংলাদেশকে শক্তিশালী করবে। এই জন্য তারেক রহমান যাকে মারা লাগে মারবে, যাকে ধরা লাগে ধরবে, যাকে উঠানো লাগে উঠাবে, যাকে পুঁতে ফেলা লাগে পুঁতে ফেলবে। অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে তারেক রহমান বা জিয়া পরিবার আপোষ করবে না, এটা ইন্ডিয়াও চায়। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়া কখনো তারেক জিয়াকে মানে জিয়া পরিবারকে তাদের বন্ধু মনে করে না। যারা প্রচার করেন, যারা বট বাহিনী হয়ে প্রচার করেন, তারা হয়তো রাজনৈতিক কারণে করেন। হ্যাঁ, বিএনপির মধ্যে ওপারের কিছু এজেন্ট আছে, কিন্তু জিয়া পরিবার যে সবসময় বাংলাদেশের পক্ষে থাকে এটা কিন্তু ইন্ডিয়া চায়। এখন হাসিনা নেই বলে বিকল্প হিসেবে তারা হয়তো একটা লিয়াজো করছে। এটি আসলে ৩ নম্বর যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই, জামাতের আমির ডক্টর শফিককে নিয়ে আলোচনা শুরু হয়েছে যে তিনি ইন্ডিয়ার সাথে গোপনে যোগাযোগ করছেন এবং একটি গ্রুপ এটাকে খুব জোরে সোরে প্রচার করছে। এই গ্রুপটা সেই ছাত্রী গ্রুপ, ভালো করে বুঝবেন, এটাই সেই ছাত্রী গ্রুপ। এদের কাজটা কি আমরা বুঝি, এরাও বুঝে যে আমরা আসলে এদের ন্যারেটিভ বুঝতে পারি। এরা সবসময় ন্যারেটিভ নিয়ে একটু খেলে, এদিক ওদিক চেঞ্জ করে ন্যারেটিভ। ডক্টর শফিক সাহেবের বক্তব্যটা আমি পেলাম, যেটা বোঝানোর চেষ্টা করছি যে তিনি ভারতের সাথে গোপনে যোগাযোগ করছেন। আসলে রয়টার্সকে তার যে বক্তব্যটা দেওয়া হলো, তারপর তার যে বক্তব্যটা এলো, সেখানে যে বিষয়টা স্পষ্ট হয়েছে, মূলত ডক্টর শফিককে ভারত একাধিকবার যোগাযোগ মানে ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলো এবং ভারত তাদেরকে বলছিল যে আমরা আপনাদের সাথে বসতে চাই। এটা সংখ্যাটা 4 থেকে 8 এর মধ্যে, 4, 5, 6, 7, 8 এরকম। তো এইরকম একটা তথ্য আমাদের কানে এসছে। আমিরে জামাত অর্থাৎ জামাতের যিনি আমির, তিনি বলছেন যে আপনাদের সাথে আমরা যদি বসি সেটা প্রকাশ্যে বসবো, কোনো গোপন বৈঠক হবে না। যেহেতু রাজনৈতিকভাবে আমরা একটা বৈধ সংগঠন, আপনারা আমাদের প্রতিবেশী একটি দেশ। যদি আমাদের দলটাকে আপনাদের বন্ধু মনে হয় বা আমাদের দলটাকে আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, রাজনৈতিকভাবে আপনারা আমাদের সাথে ওপেন বসবেন, বাকিদের সাথে যেভাবে বসে। মানে ভারত একটা শর্ত দিয়ে চাচ্ছিল ডক্টর শফিকের সাথে দেখা করতে, যে এই বৈঠকটা গোপন রাখবে তারা। তার মানে ভারত গোপনে জামাতের থেকে কি চায়, একটা প্রশ্ন আসে। এক, অথবা ভারত গোপন রাখবে বলবে, কিন্তু ভারত একটা ছবি তুলবে, সেই ছবিটা ভারত মোক্ষম সময়ে পাবলিকলি ছেড়ে দিয়ে বলবে এই দেখো জামাত আমাদের সাথে গোপন যোগাযোগ রেখেছে, জানি জাতির কাছে জামাতকে ভিলেন বানা। এটা হয়তো তাদের উদ্দেশ্য। তো জামাত এটা বুঝে, জামাত তো অনেক পুরনো একটা রাজনৈতিক দল, দীর্ঘদিন হয়তো ক্ষমতা আসেনি। ডক্টর শফিক জামাতের সাথে কি বলেন ভারতের সাথে বসেননি একবার, যেহেতু এটা গোপন রাখতে চাচ্ছে ভারত। সর্বশেষ তিনি তার ওপেন হার্ট সার্জারির পর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতরা আসতে শুরু করেছেন তার সাথে দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে, শারীরিক খোঁজ খবর নিতে। সেই সময় ভারতেরও একজন গুরুত্বপূর্ণ ডেলিগেট আসেন জামাতের আমিরের সাথে দেখা করতে এবং তিনি তার সাথে দেখা করেন, তার খোঁজ খবর নেন এবং বলেন এটা গোপন রাখতে। জামাত আমির বললেন তখন যে এটা কেন গোপন রাখবো, সবাই যেহেতু আসছে আপনিও এসছেন, এটা আমরা গোপন রাখার প্রশ্নে, বা আপনি আসছেন আমি আপনাকে ডেকে আনিনি, আপনি আসছেন আমার খোঁজ খবর নিতে, আবার বলছেন গোপন রাখতে। কেন গোপন রাখতে হবে? তিনি খোলামেলা এই কথাটি তিনি নিজেই রয়টার্সকে বলছেন, কেউ এটা অনুসন্ধান করে যে জোকার নাইন অনুসন্ধান করে বের করছে বিষয়টা এরকম না। তিনি নিজেই রয়টার্সকে বলেছেন যে হ্যাঁ ভারতের সাথে আমাদের দেখা হয়েছে, ভারতের কাছে আমি যাইনি, ভারত আমার কাছে এসছে আমার শারীরিক খোঁজ খবর নিতে। এটাকে নিয়ে যারা খেলছেন তারা আবার মাঠে মারা গেলেন, কারণ জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আসলে বিষয়টা এখন এমন একটি জায়গা দাঁড়িয়েছে, বিএনপি এবং জামাতের মধ্যে যে ঐক্যের জায়গাটা বেগম জিয়া তৈরি করে রেখেছিলেন, অনেকে চেয়েছেন যে তার বিদায়ের পর এই ঐক্যের জায়গাটায় ফাটল ধরে তারেক রহমানের সাথে জামাত এটা দ্রুত তৈরি করতে। কিন্তু জামাত ইসলামের আমিরের সাথে তারেক রহমান যেভাবে বুকে বুক মেলালেন, শিবিরকে যেভাবে কাছে ডেকে একদম নিজের ছোট ভাইদের মতো স্নেহ করে বোঝালেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকতে বললেন, এই মেসেজগুলি আমাদের রাষ্ট্রের বিরোধী শক্তির জন্য। রাষ্ট্রের বিরোধী শক্তি মানে শুধু ওই পান না, এই দেশেও বসে আছে, এই দেশের মধ্যে বসে আছে, এরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বসে আছে, এরা কখনো বিএনপি সেজে বসে আছে, এরা কখনো বিএনপির বুদ্ধিজীবী টকশো মেকার মানে টকার বসে আছে, বিভিন্ন পেশায় বসে আছে। এবং বিএনপি অনেক সময় মনে করে যে তো হলো এরা একটা বিদেশি এজেন্ট হিসেবে কাজ করে, বড় অঙ্কের টাকা পাচ্ছে, মানে বিএনপি কে গ্রিপে ফেলে তারা একটা বড় রকম কি বলবো যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য কাজ করে। এবং তারা সবসময় চায় ওই পার যে কাজটিতে খুশি হয়, ওই পারের যেখানে স্বার্থ আছে সেটা রক্ষা করতে।
তো সেই জিনিসটি তারা এবার পারেনি। তারেক রহমান তার জাত চেনালেন এবং তিনি বাংলাদেশের যে নতুন ধারা, রাজনীতির যে ধারা সৃষ্টি করতে চাইছেন, এই বার্তাটি এবার স্পষ্ট করে দিয়েছেন। তারেক রহমানের সামনে ছাত্রীদের ভাত নেই। তারেক রহমানের সামনে ওপারের ওপার তো বুঝছেন, দিল্লি প্রেমীদের ভাত নেই। এবং তারেক রহমান বুঝিয়ে দিলেন আগামী রাজনীতি হবে বাংলাদেশ পন্থী রাজনীতি। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়,